একটা পয়েন্টে আসছে, সেটা হলো আওয়ামী লীগকে এর থেকে একজন কলকাঠি নাড়লে তিনি আগুনের তাপ অনুভব না করলেও আমরা যারা দেশের মধ্যে রয়েছি, এদেশ কোনোভাবে অস্থিতিশীল হলে সেই আগুনের তেজ আমাদের গায়ে লাগবে, আজ আমরা অনুভব করতে পারবো। তাহলে আমরা নাচছি কেন তার কথায়? এটা একটা প্রশ্ন। এবং সেই প্রশ্নটার সাথে আমি আরেকটু কিছু কিছু বিষয় জানতে চাই আপনার কাছে। সেনা প্রধানের যে বিষয়টা সামনে চলে আসলো, হাসনাত আব্দুল্লাহ প্রথম ফেসবুক পোস্ট দিলেন, কিন্তু সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। সেনা সদর থেকে পরবর্তীতে যে ব্যাখ্যাটা দেয়া হয়েছে বা যতটুকু স্পষ্টতা আনা হয়েছে, সেটা দেয়া হয়েছে নেত্র নিউজকে, সেটাও কিন্তু দেশের বাইরে। তাহলে দেশের পত্রিকাগুলো কেন তার সাক্ষাৎকার নিল না বা সেনা সদরের বক্তব্য শুনলো না? এটাও কিন্তু একটা প্রশ্ন আকারে থেকে গেল। না, এটা হলো কি ব্যাখ্যা যেটা তারা নেত্র নিউজ দিয়েছে, এই ব্যাখ্যাটা আমাদের মিডিয়া কেন চায় নাই? আমাদের মিডিয়ার উচিত ছিল মানে আপনার সেনা সদরের সঙ্গে যোগাযোগ, সেটাই মানে সেটাও কেন দেশের বাইরে? হ্যাঁ, ওনারা যোগাযোগ করেন নাই, নেত্র নিউজ যোগাযোগ করেছেন। যোগাযোগ তো করতে হয়। এখন আরেকটা জিনিস আছে, যোগাযোগ করারও তো একটা লাইন ঘাট লাগে। তো আমাদের সাংবাদিকদের মধ্যে এই লাইন ঘাটটা কেন ছিল না, এটা আমার জন্য একটা খুব একটা হতাশার ব্যাপার। আবার বিপরীত দিকে আমি আরেকটা কথা বলি, সেনাবাহিনীর কিন্তু একটা মানে আপনার প্রতিষ্ঠান আছে, আইএসপিআর বলে যেটাকে, হ্যাঁ, তারা মাঝে মাঝে বিভিন্ন রকম আপনার দেয়, ব্যাখ্যা দেয়, দেয়। তো এখন হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস নিয়ে যখন মানুষের মধ্যে একটা আপনার বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা ধূম্রজাল তৈরি হয়েছে, তখন আমি তো মনে করেছিলাম যে আইএসপিআর একটা ব্যাখ্যা দিবে, কিন্তু আইএসপিআর কেন ব্যাখ্যা দেয় নাই, এটাও আমার কাছে একটা মানে আমি দেখেছি আইএসপিআর না খুব একটা প্রম্পট রিয়েক্ট করতে পারে না। ওরা মানে ধীরে ধীরে আসতে হয়তো দেখা যাবে 4 দিন 5 দিন পরে তারা একটা ব্যাখ্যা দিবে। তো ভাই ওই ব্যাখ্যায় তো কাজ হচ্ছে না, এখন তো যুগ পাল্টে গেছে, এখন তো আপনার মানে মানুষের যোগাযোগ মাধ্যম তো খুব দ্রুত হচ্ছে। তবে এই ভালো যে 2 দিনের মাথায় সেনাপ্রধান নিজেই একটা মিটিং করেছেন। সেই মিটিং অবশ্য আপনার সেই মিটিংয়ের কিন্তু সাংবাদিকদের জন্য ওপেন ছিল না, এটা ওনাদের ইন্টারনাল মিটিং ছিল। বাট সেই ইন্টারনাল মিটিংয়ের খবরও বাইরে চলে এসেছে, যে খবরটা হয়তো বাইরে গেছে, যেভাবে এসেছে ভালো এসেছে, আমি ওটাকে খারাপ বলবো না, কিন্তু এটা আমাদের, আমি মনে করি আমাদের মিডিয়ার ব্যর্থতা। তাদের এটা উচিত ছিল যোগাযোগের ব্যাপারটা সংগ্রহ করা, যোগাযোগ কেন পারে না, এটা তাদের ব্যর্থতা। এটা একটা প্রশ্ন। আর প্রথম যে অংশটা ছিল যে দেশের বাইরে থেকে যদি সত্যিই কেউ এরকম আমাদের নাচানোর কাজটা করে থাকে বা তিনি একটা এখানে আগুন লাগিয়ে দিলেন, আপনি যেটা বললেন, সেরকম যদি আমরা অনুভব করি, তাহলে তার কথায় আমরা কেন আসলে সেই নাচে অংশ নিচ্ছি? শুনেন, একটা জিনিস হলো কি, আমি আপনাকে তাহলে একটু পিছন থেকে বলি। এই ভদ্রলোক মেধাবী লোক, কোনো সন্দেহ নাই, আমি ওনার নাম ধরে বলি, উনি পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, উনি মেধাবী লোক, পড়াশোনা আছে প্রচুর, বলেন ভালো, মানুষকে প্রভাবিত করতে পারেন, এগুলো ওনার গুণ। বাট আমি বলবো উনি ডিরেইল হয়ে গেছেন, এটা হলো আমার বিবেচনা। এই লোকটা কিন্তু হাসিনা সরকারের আমলে, হাসিনা সরকারের যে দুর্নীতি, তার যে গণতন্ত্র বিরোধী আচরণ, তার ব্যাপারে এই ভদ্রলোকের ভূমিকা ছিল অসাধারণ। তখন উনি মানুষকে সংগঠিত করতে পেরেছিলেন, মানুষকে প্রভাবিত করতে পেরেছেন। হাসিনার প্রত্যেকটা অপকর্মগুলি উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, এবং ওটা করে উনি একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবং ওই পর্যন্ত উনি ঠিক ছিলেন, আমি কিন্তু ওনাকে সাপোর্ট করি, ওই পর্যন্ত আমি ওনাকে সাপোর্ট। তখন ওনার ভাষা নিয়ে আমার আপত্তি ছিল, ওনার বাচন ভঙ্গি নিয়ে আমার আপত্তি ছিল, অশ্লীল কথাবার্তা, অশ্লীল শব্দ চয়ন নিয়ে আমার আপত্তি ছিল। বাট আমি তখন ওনাকে পছন্দই করতাম, যে উনি মানে একটা জিনিস মনে করেন, যদি একটা তথ্য একটা কম শিক্ষিত লোকের হাতে পড়ে, একজন শিক্ষিত লোকের হাতে পড়ে, তাহলে শিক্ষিত লোকের যদি প্রেজেন্টেশনটা ভালো, শুনতে ভালো লাগে না? উনি যে শিক্ষিত লোক নেবে, পড়াশোনা করার লোক, কিন্তু ওনার পড়াশোনা, উনি কিন্তু ভার্সেটাইল, উনি কিন্তু একমুখী পড়াশোনা করেন না, অনেক বহুমুখী পড়াশোনা ওনার আছে, আমি ওটা প্রশংসাই করছি। কিন্তু যখন নাকি এই ঘটনাটা ঘটে গেল, তারপরে কি হলো, আমাকে মনে হলো যে উনি যেন একটা মানে কোনো কিছুই মনে আমার ভালো লাগতেছে না। এবং ঠিক আছে, ভালো না লাগাও খারাপ না, আমারও ভালো লাগছে না অনেক কিছু। আমিও ওই সময় হাসিনা বিরোধী আচরণ করেছি, কথাবার্তা বলেছি। নতুন সরকার যখন গঠন করে প্রথম দিন থেকে আমি সরকারের সমালোচনা করতেছি। কি কারণে করতেছি? আমি দেখতেছি এই সরকারটা ফেল করবে, কারণ যাদেরকে নিয়ে সরকার গঠন করা হয়েছে এটা আমার পছন্দ হয় নাই। মানে এই লোকগুলিকে আমরা চিনি, এই লোকগুলি ক্যাপাবিলিটি নিয়ে আমার সন্দেহ ছিল, এবং সেটা প্রমাণ হয়েছে পরবর্তী সময়ে, দে আর নট ক্যাপাবল এনাফ। তো এখন উনি এইভাবে করতে পারে, বাট উনি যদি মানুষকে
উত্তেজিত করে দেয়। যেভাবে উনি উত্তেজিত করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, সেভাবে যদি এখন উত্তেজিত করে দেয় একটা গোষ্ঠীর ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে, তো সেনাবাহিনী তো উনি যেরকম আন্দোলনে পজিটিভ ভূমিকা রাখছেন, সেনাবাহিনী তো সেরকমই মানে পজিটিভ ভূমিকা রাখছে। তাহলে কেন তার বিরুদ্ধে আপনি খেপাচ্ছেন কেন? হচ্ছে যে আরেকটা বিরতিতে যাব, কিন্তু তার আগে ছোট্ট করে একটু শুনে নিই। এই প্রশ্নটা নূর হক নূর কিন্তু তুলেছেন গণ অধিকার পরিষদের, যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেনাপ্রধান তাকে ডেকে নিয়েছেন না তারা সাক্ষাৎ করতে গিয়েছেন, দুই ধরনের তথ্যই রয়েছে দুদিক থেকে। কিন্তু উনি যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে দলকে না জানিয়ে কি গিয়েছেন, আর যদি দলকে না জানিয়ে গিয়ে থাকেন তাহলে দলেরও তো একটা বক্তব্য থাকা উচিত। কিন্তু দল কিন্তু সংবাদ সম্মেলনে সে ধরনের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। এই জায়গাটায় কি বলবেন? না, এখানে যে জিনিসটা হচ্ছে কি, এটা তো এর মধ্যে মানে আপনার হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে যে সেনাপ্রধান ওনাদের ডাকেন নাই। ওনারাই বেশ কয়েকবার চেয়েছেন সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে, তারপরে ওনারা গিয়েছেন। তারপরে যে কথাগুলো এখানে হয়েছে এবং যে বাইরে যে এগুলি, এটা মূলত ব্যাপারটা হলো যে একটা বয়সের ব্যাপার। ওনাদের তো বয়স কম। তাহলে যেটা অপরিপক্ক বলা হয়েছে সেটাই কি আসলে যৌক্তিক? অপরিপক্ক আচরণ এটা। কত জনের সঙ্গে কত আলাপ হয়, এটা তো কোনো আনুষ্ঠানিক আলাপ না। আপনারা কিন্তু ভাবেন সেনাবাহিনী ভাবেন যে যদি সেনাপ্রধান যদি ওনাদের ডাকতেন, তাহলে হাসনাত এবং সার্জিসকে কেন ডাকবে? এটাই তো প্রশ্ন। তাহলে তো নাহিদকে ডাকতো, আক্তারকে ডাকতো। এই দলের শীর্ষ ব্যক্তি তো নাহিদ এবং আক্তার, নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, একজন আহ্বায়ক, একজন হলো আপনার মহাসচিব, সদস্য সচিব না কি পোস্ট, যাই হোক, এরা তো সেকেন্ড টায়ারের লোক। তো তাদেরকে ডাকলো কেন? তাদেরকে এই জন্যই বোঝা যাচ্ছে যে উনি ডাকেন নাই। এখন এরা গিয়েছে, এরা নিজ দায়িত্বে গিয়েছে। এখন এই দলের অনুমতি নিয়ে গিয়েছে কি যায় না, এটা নিয়ে প্রথম দিকে একটা দ্বিধা আমার ছিল, এখন আর নাই। ওনারা দলের অনুমতি নিয়ে যায় নাই, দলের কারোর সঙ্গে আলাপ করেও যায় নাই, ওনারা নিজ দায়িত্বে চলে গেছে। এবং এটাই দলে হচ্ছে কীভাবে দেখেন, তারা আসার পর প্রথমে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে এই হাসনাতের এই স্ট্যাটাস দেওয়াটা এক ধরনের কি জানি বললো, শিষ্টাচার বহির্ভূত বললো তো। তারপরে দেখলাম আবার সার্জিস একটা দিল, সে হাসনাতকে কিছুটা খণ্ডন করলো, কিছুটা সমর্থন করলো। তারপরে দেখলাম আব্দুল হান্নান মাসুদ একটা দিল, দিয়ে বললো যে হাসনাত এবং সার্জিসের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছে। তাহলে এরা সবাই কি তার দলের প্রধানের থেকে দলীয় ফোরামে আলাপ করে এগুলো দিছে? এরা কি দলীয় ফোরামে আলাপ করে আহ্বায়ক নাহিদ ইসলামও তো পরে আবার বলেছেন যে তিনজনই আসলে সত্য বলছেন না। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা? কেউ কারোর সঙ্গে আলাপ করছে না। আচ্ছা, এটা কেন হচ্ছে? সেটা যদি না হয়, আমি আপনাকে এখানে ছোট করে এই জায়গাটা একটু জানতে চাই। তাহলে ওই ফেসবুক পোস্ট, তারপর যে একদম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা দেশের মধ্যে এক ধরনের নেড়ে চেড়ে বসা, সেই জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং এ যখন আসলেন, তখন তো দলই এসছে প্রেস ব্রিফিং এ, গুরুত্ব না দিলে আসবেন কেন, বা মিথ্যাচার হলে আসবেন কেন? আমি বলি জিনিসটা, এখন তারা একটা পয়েন্টে আসছে, সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটাতে তারা একমত হয়েছে, এবং আওয়ামী লীগকে যে এই যে আপনার রিফাইন্ড আওয়ামী লীগ আনার ব্যাপারে তাদের আপত্তিটা, এই বিষয়ে তারা প্রেস কনফারেন্সটা করছে। আর দ্য ওয়ে দে আর গিভিং দ্য স্ট্যাটাস, ওইটা নিয়ে কিন্তু জনে বিভ্রান্তি আছে। এখন এটাকে আমি বলি, এই জিনিসটা একদম আমি যে খারাপ বলবো তাও বলি না। এটা হয়েছে কেন? ওই বয়সজনিত কারণে। এরা দলের সঙ্গে আলাপ করে সবকিছু করতে হবে, এরা তাও মনে করে না। এটা তো কোনো রেজিমেন্টেড দল না, এই যে দলের বাইরে একটা স্টেপ ফেলতে পারবেন, এটা তো কোনো ক্যাডার ভিত্তিক দল না। এটা হলো স্বতঃস্ফূর্তভাবে তারা একটা দল গড়ে উঠছে। কাজে যার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এটা গণতন্ত্রের একটা চূড়ান্ত প্রকাশ হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা হতে পারে আমরা সবারটাই শুনবো, সবারটাই শুনে আমরা একটা সিদ্ধান্ত নেব, এটা হতে পারে। দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে ওইটুক যায়, কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় এক হতে পারে। এটা নিয়ে আমার কোনো আপত্তিও নেই, খুব বিভ্রান্ত না, হতেই পারে তাদের বক্তব্য এটা। এইগুলি হয়েছে কেন সেটা আমি বলি। মূল কারণটা কি? মূল কারণটা হলো গিয়ে তাদের বয়স। আমি আগেও বলেছি, বয়স কিন্তু একটা ব্যাপার, অভিজ্ঞতা কিন্তু একটা ব্যাপার। এই যে ঘটনাটা ঘটানোর পর এখন যে এরকম চারদিক দিয়ে আলোচনা হচ্ছে, আপনি দেখবেন এই ঘটনা কিন্তু আর দ্বিতীয়টা ঘটবে না, কারণ তারা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। তার মানে এই ঘটনাটা ঘটার পরে তার একটা অভিজ্ঞতা অর্জন করেছে। এখন আপনি বলতে পারেন এরকম দলটা ধীরে ধীরে অভিজ্ঞ হবে, কিন্তু আমি আবার বলবো কি, যে অভিজ্ঞ না হয়ে রাজনৈতিক দল খোলা ঠিক না। আপনি কিছুটা অভিজ্ঞতা, আপনার দলে একজনও অভিজ্ঞ লোক নেই রে ভাই।
আপনার দলে একজন লোক তো থাকা উচিত ছিল যে বলবে বাবারা তোমরা থামো। জি, তাহলে হয়তো এরকম ঘটনা আপনি যেভাবে বললেন তাতে এরকম ঘটনা ঘটে ঘটে হয়তো তারা অভিজ্ঞতা অর্জন করবে। সেটাও আসলে কি হবে আমরা সামনের দিকে দেখতে পাবো। আমি একটু যেতে চাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সেই যে বৈঠক শুরু হলো, আলাপচারিতা, সেখানে মতামত জমা পড়লো একের পর এক, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক হবে জাতীয় ঐকমত্য কমিশনের। সেটাকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতিতে সেটা আসলে কত বড় ভূমিকা রাখতে যাচ্ছে ঐকমত্য গঠনে? এই ঐকমত্য গঠনটা হলো কি, আমার কাছে এটা মানে ভালো, একদম খারাপ বলবো আমি, একদম সবকিছু উড়াই দিব তা বলছি না, এটা ভালো। বিষয়টা হলো কি যেভাবে এটা অগ্রসর হচ্ছে, এটা হলো কি ইউনিভার্সিটির ক্লাসে যেভাবে পড়ানো হয়, মানে আলী রিয়াজ মূল ব্যক্তি। আলী রিয়াজ সাহেব উনি তো একটা ইউনিভার্সিটি টিচার, আমেরিকার নাগরিক, উনি আমেরিকা থেকে আসছে, আমাদের দেশে গণতন্ত্র দিবে কিভাবে আল্লাহ জানে। আমাদের দেশের লোকজনও দেখলাম যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মেনে নিচ্ছে আবার ওনাকে। ওনার কি অভিজ্ঞতা আমি জানি না, ওনার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো উনি একসময় যে পলিটিক্স করতেন স্টুডেন্ট লাইফে, ওই পলিটিক্স আবার আমিও করতাম, এবং একসময় উনি আমার টিচারও ছিলেন সরাসরি। উনি তো জার্নালিজমের টিচার ছিলেন, পরে পলিটিক্যাল সায়েন্সের টিচার হয়েছেন, এখন সংবিধান বানাচ্ছেন একটা দেশের, এবং দেশকে সংস্কারের জন্য উনি মূল দায়িত্ব নিয়ে বসে আছেন এখানে। তো এটা এই দেশের দলগুলো, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে মানবে আমি জানি না। তো তারপরে উনি যে প্রশ্ন উত্তর দিয়েছেন, টিক চিহ্ন দেন, হ্যাঁ বলেন, না বলেন, আংশিক হ্যাঁ আংশিক না, কি কি ক্যারিকেচার উনি করতেছেন, আবার অনেকে তো লিখিতও দিয়েছে, লিখিতও দিচ্ছে। তো এর মাধ্যমে সব মিলিয়ে উনি কিভাবে কি করবেন আমি জানি না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এগুলোর মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার, আরো দীর্ঘায়ী নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আলটিমেটলি হতে পারে। জি, জিস্টাকার এখানে আপনি বললেন, আমরাও শুনে নিলাম আপনাকে, জাতীয় যেটা একদম গণমাধ্যম এবং সেই গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা পড়লো, সেই জায়গাটা একটু শুনতে চাই ছোট করেই, কারণ সময়ও একেবারেই নেই। কিন্তু আপনি যেহেতু একজন গণমাধ্যম কর্মী বা এই যদি বলি এই জগতে দীর্ঘ বছর কাজ করেছেন, এখনো আছেন এই সমস্ত গণমাধ্যমের একদম তথ্য সাথে, সেই জায়গায় কি বলবেন? সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো আপনি নিঃসন্দেহে দেখেছেন, যতটুকু দেখবার সুযোগ হয়েছে একটু শুনতে চাই। আমি এই রিপোর্টটা পুরোটা দেখিনি। জি, পুরোটা দেখিনি, এখানে আমি পুরোটা দেখার আমার আগ্রহী হয় নাই। আমি দুই একটা রিপোর্ট দুই এক জায়গায় পড়েছি, দুই একটা পত্রপত্রিকা দুই একটা পয়েন্ট নিয়ে পড়েছি, আমি পুরোটা দেখবো। কারণ এটা যখন প্রথম করা হয় তখন আমার এই কমিশনের যারা সদস্য, যিনি প্রধান, এদের কাউকে আমার পছন্দ হয় নাই, আমার মনে হয় নাই। সে কি দেশের বাইরে থেকে এসেছেন কামাল আহমেদ, এই জন্য বলছেন যে অবশ্যই হয়নি? অবশ্যই উনি বাংলাদেশের মিডিয়ার কি বুঝেন, মানে দেশের মধ্য থেকে কেউ প্রধান হলে ভালো। অবশ্যই, কারণ উনি তো বাংলাদেশ, ভাই আপনি তো একটা প্রবলেমের মধ্যে, প্রবলেম তো আপনি ফিলই করতে পারবেন না, আপনি প্রবলেমটাকে ফিলই করতে পারবেন না। ওই যে ছোটবেলায় পয়েন্ট নাই যে কি যত না বিষে বুঝি বেশে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যাকে সাপ কামড় দেয় নাই সে সাপের বিষের ব্যথা বুঝবে না রে ভাই, উনি বুঝছেন? আবার দেশের মধ্যে উনি কি জানেন এই দেশের মানুষ যে 10,000 টাকা বেতন পায়, অনেক সাংবাদিক, উনি জানেন এটা? 10,000 টাকা বেতন পাওয়ার পর হয়তো জানেন, ওনাকে বলছি 10,000 টাকা বেতন পাওয়ার পর কি অনুভূতি হয় একটা সাংবাদিকের, এটা উনি বুঝবেন, জীবনেও বুঝবেন। কিন্তু এই আলাপটাও তো আছে যে দেশের মধ্য থেকে যদি কেউ আবার কাউকে বানানো হতো, তাহলে তাকে বিড়ালের কাছে মাছ পাহারা দেবার মতো ব্যাপারটা ঘটতো কিনা। তাহলে দেশের সমস্ত মন্ত্রী বিদেশ থেকে নিয়ে আসেন, নিয়ে আসেন। ভাই আমার প্রবলেম আমি সলভ করব, ভুল করতে করতে সলভ করব, ভুল করব আবার আমি আবার ঠিক করব। একদম আমার দেশে গ্রহণযোগ্য লোক ছিল না, এটা মনে করার কোনো কারণ নাই, ছিল, খোঁজা হয়েছে, কে খুঁজছে, ওরা আলাপ বাদ দেন। তারপরে যাদেরকে নিছে, এদের এখানে অনেকগুলি আমার কলিগ আছে, তাদের কোয়ালিটি, তাদের ক্যালিবার তো আমি জানি, এরা একটা কিন্তু ঠিক করে দিব। এবং দেখেন আপনি এটা নিয়ে কি হয়, দেখেন কয়দিন যায়, কেউ মানবে না তো। তাহলে সংস্কার কমিশন, এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য যারা ছিলেন তাদেরকে আপনি আসলে সেই যদি বলি মানদণ্ডের জায়গায় আপনি দাঁড় করাতে পারছেন না। আমি যে কথাটা বললাম, এটা তো আমার এই বন্ধু